একদিনে বছরের সর্বোচ্চ ৬১৫ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি। মাসের প্রথম ৭ দিনে দেশজুড়ে ১৪ জনের মৃত্যু, সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকের। রাষ্ট্র সংস্কার হওয়া পর্যন্ত ক্ষমতায় থাকবে অন্তর্বর্তী সরকার। বাজার কেন্দ্রিক চাঁদাবাজির নিয়ন্ত্রণকেই ভাবা হচ্ছে বড় চ্যালেঞ্জ। ফেনীতে বন্যায় পানির স্রোতে নদী গর্ভে বিলীন মুসাপুর ক্লোজার। ভাঙনের কবলে ঘরবাড়ি, ফসলি জমি, খুলনায় ঘরহারা বহু মানুষ। এবং নরসিংদীর রায়পুরায় থামছেই না অবৈধ বালু উত্তোলনের মহা উৎসব। হুমকিতে বসতবাড়ি সহ বিভিন্ন স্থাপনা, বিপাকে মেঘনা পাড়ের মানুষেরা। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। রাজধানী সহ সারা দেশে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। আক্রান্ত হয়ে একদিনে ৬১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ। মাসের প্রথম ৭ দিনে দেশজুড়ে প্রাণ গেছে ১৪ জনের। চিকিৎসকরা বলছেন, আগস্টের তুলনায় চলতি মাসে রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। বৃষ্টি ও তাপমাত্রার কারণে এডিস মশার বংশ বৃদ্ধি হচ্ছে জানিয়ে ডেঙ্গু মোকাবেলায় সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তারা। আরও জানাচ্ছেন শামীমুজ্জামান চৌধুরী। গেল বছর ডেঙ্গুর কঠিন মৌসুম পার করেছে দেশ। সেই অভিজ্ঞতার কথা মাথায় রেখে এবার ডেঙ্গু মোকাবেলায় প্রস্তুতি নিয়ে রেখেছে রাজধানীর বেশিরভাগ হাসপাতাল। আগস্ট মাসে তেমন রোগী না থাকলেও মহাখালী ডিএনসিসি কোভিড হাসপাতালে চলতি মাসে বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ৯ মাসে এখানে ডেঙ্গু রোগী ভর্তি হয় ৩৬০ জন। বর্তমানে সর্বমোট ভর্তি আছে ৪৮ জন। বুধবারের দিন তার জ্বর আসে সকালবেলা, বাসাতে এসে ট্রিটমেন্ট নেয়। বৃহস্পতিবারের দিন অবস্থা একটু খারাপ হয়ে যায়, তখন আমরা শুক্রবারের দিন বৃহস্পতির দিন ওইখান থেকে এখানে আসি। রবিবারে এখানে দেয়, ওয়ার্ডে দেওয়া হয়েছে। তো আইসিইউতে তখন খুব খারাপ অবস্থা ছিল, যখন একটু স্টেবল একটু ভালো হইলো তখন এখানে দেওয়া হলো। এখন আগের থেকে আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার পরিস্থিতি খুবই খারাপ ছিল, আল্লাহর রহমতে এখন ভালো। ওনাদের ট্রিটমেন্টও ভালো। 2 দিন আইসিইউতে ছিলাম। জ্বর, সর্দি, কাশি, বমি সহ নানা উপসর্গ নিয়ে রোগীরা আসছে হাসপাতালে। পুরো শরীর ব্যথা, মাথা ব্যথা, বমি, পাতলা পায়খানা। তারপরে এখানে আসার পরে ভালোর দিকে হয়েছে। গাও ব্যথা, জ্বর সব কিছুই মিলে আর কি একসাথে এরকম। তারপর থেকে এই জায়গায় চিকিৎসকরা বলছেন, থেমে থেমে বৃষ্টি ও অনুকূল আবহাওয়ার কারণে ডেঙ্গু রোগী বাড়ছে। ডেঙ্গুর প্রবণতাটা কম ছিল, কিন্তু এবার সেপ্টেম্বরে এসে হঠাৎ করে ডেঙ্গু হওয়ার প্রবণতাটা বেড়ে গেছে। লেটে সে বৃষ্টিপাতের কারণে এবং তাপমাত্রার ভেরিয়েশনের কারণে। তো এবারে ডেঙ্গু গতবারের মতোই অনেকটা, তবে গতবারের থেকে এবারে ডেঙ্গুতে আমরা মৃত্যু হার অতটা বেশি পাচ্ছি না। হাসপাতালের পরিচালক জানান, আগস্টের তুলনায় সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে রোগীর সংখ্যা বাড়ছে। ডেঙ্গুর বিস্তার রোধে প্রয়োজন জনসচেতনতা। এই মুহূর্তে যেহেতু প্রতিদিনই রোগী বৃদ্ধি পাচ্ছে, আমরা পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে রেখেছি। যদি রোগীর সংখ্যা বৃদ্ধি পায়, আমাদের হাসপাতালের সেবা তারা পাবে, এইটুকু আপনাদেরকে এনশিওর করতে। সেপ্টেম্বর এবং অক্টোবর মাস, এই 2 মাসটাকে আমরা একটু সতর্কতার সাথে মোকাবেলা করতে যাচ্ছে, কারণ এই 2 মাসের সম্ভাবনা রয়েছে ডেঙ্গু রোগী আরও বৃদ্ধি পাওয়ার। ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দী মেডিকেল ও মুগদা হাসপাতালেও বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্র সংস্কারে যতটুকু সময় প্রয়োজন, অন্তর্বর্তী সরকার ততদিনই থাকবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। সহিংসতা ও চাঁদাবাজি প্রসঙ্গে বলেছেন, রাজনীতিবিদদের উচিত নিজেদের পরিচ্ছন্নভাবে উপস্থাপন করা। আর অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, বাজার কেন্দ্রিক চাঁদাবাজির নিয়ন্ত্রণই এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ, কারণ রাজনৈতিক শূন্যস্থান দ্রুত পূরণ করা হচ্ছে। আরও জানাচ্ছেন নাসির উদ্দিন। আন্দোলনে আহত শিক্ষার্থী জনতার মধ্যে অন্তর্বর্তী সরকারের 1 মাস পূর্তিতে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলন করেন উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। বলেন, শিক্ষার্থী আন্দোলনের ভিত্তিতেই সামনে এসেছে নতুন বাংলাদেশের প্রেক্ষাপট। সেই স্বপ্ন পূরণ হওয়া পর্যন্ত কাজ করবে অন্তর্বর্তী সরকার। মোটরওয়ের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, আমার কোড অফ কন্ডাক্ট খুবই খারাপ হয়ে গেছে এবং এই জায়গাগুলো শুধরতে হবে। আরেকটা জিনিস, আমাদের রাজনৈতিক দলগুলোকে শুধরতে হবে, তাদেরকে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে তাদের নিজেদের কাঠামোর ভেতরে।
শিক্ষার্থীদের সামাজিক নিরাপত্তার আওতায় আনতে মন্ত্রণালয়ের পরিকল্পনাও তুলে ধরেন তিনি। বৈষম্য বিরোধী শিক্ষার্থী জনতা আন্দোলনের সাথে জড়িত শিক্ষার্থীদের জন্য করণীয় ও তারুণ্যকে দেশের সেবায় কাজে লাগানোর জন্য অ্যাকশন রিসার্চ গ্রহণ করা হবে। এদিকে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার। রাষ্ট্র সংস্কারে সংস্থাটি সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে জানান তিনি। বেশিরভাগ রিফর্মে ওরা করতে যান, রিফর্ম কিন্তু আমরাই করব, কিন্তু এই রিফর্মের জন্য কিছু কারিগরি সহায়তা যদি দরকার হয়, এক্সপার্ট আছে আপনার, তারা তো সেগুলো ওরা দিতে পারে ওদের অর্থায়নে। মূল্যস্ফীতি কিছুটা কমলেও বাজারে তেমন প্রভাব নেই স্বীকার করে উপদেষ্টা বলেন, এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ চাঁদাবাজি নিয়ন্ত্রণ। চাঁদাবাজি তো শুধু এটা অর্থনৈতিক বাণিজ্যিক সিদ্ধান্ত না, এখানে রাজনীতি আছে, সমাজে অনেকগুলো ভ্যালু আছে। আর কোনোদিন তো ভ্যাকুয়াম থাকে না, শূন্যস্থান অলওয়েজ পূরণ হয়। এখন যারা চলে গেছে তাদের বলে আরও শূন্যস্থান পূরণ করার যে লোক আছে, সেদের কন্ট্রোল করতে একটু সময় লাগবে। তো ইউএনডিপি কর্মকর্তার সঙ্গে জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য উন্নয়ন ও কৃষিখাতের উন্নয়নে সাহায্য সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান সালেহ উদ্দিন আহমেদ। হেলথ, এডুকেশন এগুলোর মধ্যে অলরেডি আছে, আরও সাহায্য করতে চায়। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। ফেনীতে ভয়াবহ বন্যায় পানির স্রোতে নদী গর্ভে বিলীন হয়েছে মুছাপুর ক্লোজার। ফলে ফেনী নদীর জোয়ারের পানি প্রবেশ করে ভাঙনের কবলে ঘরবাড়ি, ফসলি জমি। একদিকে ঘূর্ণিঝড় রিমালের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই বন্যায় ভাসিয়ে দিল খুলনার পাইকগাছা ও কয়রা উপজেলার বহু মানুষের বাড়িঘর। উচ্চ জোয়ারের চাপে বেড়িবাঁধ ভেঙে পানিতে তলিয়ে গেছে পাইকগাছার দেলুটি ইউনিয়নের গ্রামের পর গ্রাম। ফেনী থেকে তুফাইল নিলয় ও খুলনা থেকে মাহবুব আলমের তথ্যে আরও জানাচ্ছেন মাহবুব রিপন। ফেনী নদীর উপর 2009 সালে প্রায় 33 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় 23 ভোল্টের মুছাপুর রেগুলেটর। সম্প্রতি বন্যার পানির স্রোতে রেগুলেটরটি ভেঙে ফেনী নদীতে বিলীন হয়ে যায়। এতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে নোয়াখালী ফেনীর সংযোগ। এর ফলে মুছাপুর ক্লোজার বাঁধ ও 75 মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প সহ 3 ফসলি জমি নদীতে বিলীন হওয়ার শঙ্কা করছেন এলাকাবাসী। আর এই জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের নিম্নমানের কাজকে দায়ী করেন তারা। রিভাইজ বরাদ্দ করেও একদম নিম্নমানের কাজ করাতে রেগুলেটর পানিতে ভেসে গেল। যে বেডির উপর আমরা দাঁড়ায় কথা বলতেছি, বেডিটা যদি কোনোরকম যদি ভাঙে, ওই আশ্রয়কেন্দ্রটা আর থাকতো না। ভাঙন রোধে জরুরিভাবে কিছু অস্থায়ী পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। অস্থায়ী বেসিসে আমরা কিছু জিও ব্যাগ দিয়ে সব প্রোটেকশনের মানে বস্তাগুলো দিয়ে আমরা ভাঙন রোধ চেষ্টা করে অস্থায়ী, তবে এখানে একটা পার্মানেন্ট প্রকল্প দরকার আর কি। এদিকে ঘূর্ণিঝড় রেমালের পর বন্যায় ভেসে গেল খুলনার পাইকগাছা এবং কয়রা উপজেলার বহু মানুষের বাড়িঘর, মাছের ঘের ও ফসলি জমি। রাস্তাঘাট তেমন ভালো নেই, ডেলি ভাঙতিছে। বাঁধ ভেঙে দিয়ে ওই ক্যার ভাড়া মানে ইন্টারপোল্ডার সব তোলাই গেছে। একবার ভাঙিছে, আমরা এই আতঙ্কের মধ্যে এই পড়েছি, আর একবার ভাঙে তাহলে আমাদের আর এই দেশে বসবাস চলে। বাড়ি যদি আমরা মেরামত না করতে পারি, তা 1 বছরে আমরা বাড়ির ভিতর ঢুকতে পারবো কিনা সে উপরলাই ভালো জানি। বারবার ভেঙে যাওয়া বালুর বাঁধের পরিবর্তে টেকসই বাঁধ ও বন্যা কবলিত অসহায় মানুষদের পুনর্বাসনের দাবি জানান এলাকাবাসী। সহযোগিতা পাচ্ছে, তো এটা আসলে পর্যাপ্ত না। চর্মরোগ হতে পারে পানিতে থাকার কারণে, মহিলাদের কিছু রোগ হয়, বাচ্চাদের কিছু রোগ হয়। সো এই সময় আসলে যারা মেডিকেল ফিল্ডে আছেন তাদের এগিয়ে আসার প্রয়োজন রয়েছে। বছর জুড়ে প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে লড়াই করা মানুষগুলোর দাবি টেকসই বেড়িবাঁধ। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ। বন্যা পরবর্তী অবস্থা জানাতে ফেনী থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিবেন সহকর্মী তুফাইল নিলয়। নিলয়, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। জানতে চাই, পানি নেমে যাওয়ার পর মানুষের তো দুর্গতি বেড়েছেই নানান কারণে, এবং এর মাঝখানে অনেকেই বা সবাই হয়তো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। কী ধরনের পদক্ষেপ তারা নিয়েছে বা কোনো সহযোগিতা পেয়েছে কিনা আপনার কাছে বিস্তারিত জানতে চাই। ফেনীতে ভয়াবহ বন্যায় যে পরিমাণ ক্ষতি হয়েছে, এখানকার প্রতিটি সেক্টরের মানুষ আসলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। আমরা দেখেছি এ পর্যন্ত জেলা জুড়ে প্রায় 30,000-এরও অধিক ফসলি জমি নষ্ট হয়েছে। সেই সব ফসলি জমি নষ্ট হওয়ার পর যে কৃষকরা রয়েছে তারা আসলে খুব হতাশায় তাদের দিন কাটছে। তারা কিভাবে ঘুরে দাঁড়াবে এসব দুশ্চিন্তা তাদের দিন কাটছে। আমরা তারপরেও এখানকার যেসব কৃষকগুলো রয়েছে তাদের সাথে কথা বলে জেনেছি, তারা বলছে যে এবারে যে বীজতলা প্রায়
যে পরিমাণ বীজতলা ক্ষতি হয়েছে সেটি আসলে পুনরায় সেটি পুনরায় আসলে তৈরি করাও সম্ভব নয়, কারণ তাদের ঘরে থাকা বীজগুলো নষ্ট হয়েছে। তারা পার্শ্ববর্তী জেলা থেকে বীজ সংগ্রহ করে তারা এই মুহূর্তে আসলে বীজ লাগাচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি ফুলকাজী উপজেলার দরবারপুর ইউনিয়নে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আসলে কৃষকরা আসলে চেষ্টা করছে যে তাদের যে পরিমাণ ক্ষতি হয়েছে সেটি কাটিয়ে পুনরায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। তারা এখানে যে বীজগুলো লাগাচ্ছে সেগুলো আসলে পার্শ্ববর্তী জেলা থেকে সংগ্রহ করেছে। আবার কিছু কিছু বীজতলার উপরের স্থানে থাকায় অল্প সংখ্যক বীজতলা কিন্তু রক্ষা করতে পেরেছে বলে এখানকার কৃষকরা জানিয়েছে। তবে আপনাকে বলে রাখি, এখানকার শুধু কৃষি খাতে যে ক্ষতি সেটি নয়। আমরা দেখেছি এখানকার মানুষের প্রায় 8,350টি বসত ঘর, আধা পাকা কাঁচা ঘর যেগুলো রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা মৎস্য খাতে দেখেছি প্রায় 400 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। আমরা দেখেছি এখানকার ব্যবসায়ীদের প্রায় 550 কোটি টাকার ক্ষতি তারা বলছে। এছাড়া আমরা এখানকার যে সকল পোল্ট্রি খামারি রয়েছে তাদেরও প্রায় 400 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। এভাবে আসলে প্রতিটি সেক্টরে কিন্তু যে ক্ষতি সেটি যদি পরিমাণ হিসাব করা হয় প্রায় 2,500 কোটি টাকার মতো আসলে তাদের ক্ষতি হয়েছে এখানকার ব্যবসায়ীদের। তবে তারা এখনো পর্যন্ত সরকারি ভাবে তাদের যে সহায়তা সেটি এখনো পর্যন্ত কোনো কৃষক, কোনো ব্যবসায়ী, কোনো খামারি এই ধরনের কোনো সহায়তা এখনো পর্যন্ত পায়নি বলে আমরা অভিযোগ পেয়েছি। তবে এখানকার জেলা প্রশাসন বলছে তারা যে সকল ক্ষতিগ্রস্ত মানুষরা রয়েছে তাদের তালিকা করে আসলে সরকারি যে সকল ঊর্ধ্বতন মন্ত্রণালয় রয়েছে সেগুলোকে জানিয়েছেন। সেখান থেকে আসলে কোনো বরাদ্দ পেলে তখন তারা কৃষকদের চাহিদা অনুযায়ী সরবরাহ করতে পারবেন বলে জানিয়েছেন। অলি, এই ছিল আমার কাছে। জি নিলয়, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ফেনী থেকে বলছিলেন তুফান নিলয়। নরসিংদীর রায়পুরায় থামছেই না মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনের মহা উৎসব। চলতি বছরে জেলা প্রশাসন কেবলমাত্র কাতলারচর বালু মহালটি ইজারা দিলেও উপজেলার আবদুল্লারচর, শাহেরখোলা, ছাটাবন্দ, মাঝেরচর ও সুলতানপুর মহাল থেকেও দেদারসে বালু তুলছে একটি প্রভাবশালী চক্র। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনকে ম্যানেজ করেই চলছে এ কর্মযজ্ঞ। নরসিংদী থেকে রেজাউল করিমের তথ্যে তানজিদ ভুঁইয়ার রিপোর্ট। নরসিংদীর রায়পুরায় প্রতি বছরই বর্ষা মৌসুমে মেঘনা নদীর ভাঙনে বিলীন হয় বিস্তীর্ণ এলাকার ঘরবাড়ি ও ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা। এর নেপথ্য কারণ মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন। ভুক্তভোগীরা বলছেন, দু একটি বালুমহাল ইজারা নিয়ে বৈধতার আড়ালে বিস্তীর্ণ এলাকা থেকে বালু তুলে নেয় প্রভাবশালীরা। চলতি বছরও উপজেলার একটিমাত্র বালুমহাল ইজারা নিয়ে নিষিদ্ধ চুম্বক ড্রেজার বসিয়ে বালু তুলছে মেসার্স হাজী আশরাফ হোসেন ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান। নির্দিষ্ট এলাকার বাইরে থেকে বালু তোলার পাশাপাশি বেশ কয়েকটি স্পট সাবলিজও দিয়েছে প্রতিষ্ঠানটি। ডাক নিবেন আপনি এক মোজার মাঝে মাটি উত্তোলন করবেন আর একটার মধ্যে, এই বিরাট সমস্যা। সরকার যদি আমরা এটাও তো দেখ, কিন্তু আমরা বাঁচায় রাখার মতো তৌফিক সরকারের দিব তো আমরা বাঁচা থাকার লাগে। অভিযোগ আছে এই অপকর্মের হোতাদের সঙ্গে খোদ প্রশাসনের কর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতৃত্বের প্রত্যক্ষ যোগ সাজশ রয়েছে। এই যে ডেজার লাগাই চলছে হেন, এই যে মাটি কাটতেছে, সবগুলি মাটি কাটতেছে, হেরা এই যে হেরা নষ্ট করতেছে। মাঝে 22-23টা বাড়ি আছে, হেরা মনে যেন 1 লাখ টাকা দিলে ডেজার হেরা 10 লাখ টাকা মাইরা দিব, তো হেরা লোকে কি আমরা পারি? তবে অভিযোগ অস্বীকার করে ইজারাদার জানান, কার্যাদেশে নিষেধাজ্ঞা থাকলেও দেশের সবখানেই চুম্বক ড্রেজার দিয়েই বালু তোলা হয়। বাংলাদেশে এইরা পর্যন্ত কোন জায়গায় কাটিং দিয়ে করে না, এই চুম্বক দিয়ে হয়, লেখা থাকে টার্মস এন্ড কন্ডিশনে, কিন্তু এইভাবে হয় না। অনেকে বিভিন্ন রকমের করে, রাতে কাটা হয় না, মাঝখানে কিছু করছিল, চুরিদারি করছিল, এখন বন্ধ এগুলা। আর শর্ত ভঙ্গ করলে ইজারা বাতিল করা হবে বলে জানালেন জেলা প্রশাসক। দায়িত্ব দিয়েছে উপজেলা নির্বাহী অফিসারকে সে ব্যবস্থা নেওয়ার জন্য। তারা সেই জন্য যদি প্রমাণ পাওয়া যায়, আমরা প্রয়োজনে তাদের ইজারা বাতিল সহ অন্যান্য যতগুলি কার্যক্রম তাদের বিরুদ্ধে নেওয়া যায়, তা আমরা তারা সকল কার্যক্রমগুলি আমরা তাদের বিরুদ্ধে নিব। চরাঞ্চলের মানুষের জীবন জীবিকা রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ। সংকট না থাকলেও চট্টগ্রামে আবারও বেড়েছে দাম। প্রতি বস্তা চালের দাম বেড়েছে 3 থেকে 400 টাকা পর্যন্ত। দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে ধান চালের মজুদ গড়ে তুলে সিন্ডিকেট ব্যবসায়ীরা কৃত্রিম সংকট দেখিয়ে দাম বাড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে। চট্টগ্রাম থেকে আব্দুল হকের ক্যামেরায় সুমন কুমারদের রিপোর্ট, জানাচ্ছেন তানজিদ ভুঁইয়া।
নগরের পাহাড়তলি পাইকারি চালের বাজার ঘুরে দেখা যায় বাজারের 200 গুদামে প্রতিদিন 100 ট্রাক বোঝাই 1,500 টন চাল আসছে। সাম্প্রতিক বন্যায় বেশ কিছু ধানের মাঠ ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকদিন পর ধান ঘরে তোলার কথা ছিল কৃষকদের, কিন্তু আউশ ধান বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আর তাতে দাম বেড়েছে ধানের, এর প্রভাব পড়েছে চালেও। চট্টগ্রাম ও আশপাশে বন্যা কবলিত এলাকায় ত্রাণ হিসেবে বিতরণের কারণে মোটা চালের চাহিদা বেড়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে মোটা চাল সহ প্রায় সব ধরনের চালের দাম কেজি প্রতি 3 থেকে 4 টাকা বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা। নিত্যপণ্যের সবকিছুই ক্রয় ক্ষমতার বাইরে, তার মধ্যে আবারও চালের দাম বৃদ্ধিতে দুশ্চিন্তায় ক্রেতারা। যে সরকার ছিল সরকার যাওয়ার পরে জিনিসপত্রের দাম কমবে, কিন্তু না কমে নাই, আরো বাড়তেছে। আমরা চাই 40 টাকা 50 টাকার ভিতরে চাল হোক। বন্যার কারণে আড়তগুলোতে চাল আমদানি কম হচ্ছে, পাশাপাশি কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে চাল মজুত করায় দাম বাড়ছে। যারা স্টকার আছে, যারা কর্পোরেট লোক আছে, তারা এই লোকগুলো বিভিন্ন ধানের মোকামে বিভিন্ন হাস্কি মিলে ধান স্টক করে। এই হাস্কি মিলে একটু মনিটরিং থাকলে ইনশাল্লাহ চালের দাম কমবে। নানা অজুহাতে একটি চক্র অতি মুনাফা নেয়ার পায়তারা করছে। প্রশাসন, ভোক্তা অধিকার, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সব সংস্থাকে বাজার মনিটরিং করতে হবে। বাজার তদারকির পাশাপাশি খাদ্য বিভাগের ওএমএস, যেটা খোলা বাজারে চাল বিক্রি, টিসিবির মাধ্যমে চাল বিক্রি, এই সামাজিক নিরাপত্তা বেষ্টনী যে সমস্ত কার্যক্রম, এগুলো যদি জোরদার করা যায় তাহলে বিকল্প ব্যবস্থায় কিন্তু বাজারে খাদ্যপণ্য সরবরাহটা বাড়বে। তবে যেভাবেই হোক নিত্যপণ্যের মূল্য তালিকা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে, এমনটাই প্রত্যাশা সবার। মোহনা সংবাদ। দর্শক, সংবাদের এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দেশের শীর্ষ দৈনিকগুলোর প্রধান প্রধান পত্রিকার শিরোনাম নিয়ে মোহনা টেলিভিশনের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন নিউজ এডিটর সুমন মুস্তাফিজ। জনাব সুমন মুস্তাফিজ, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা পত্রিকার শিরোনামগুলো পড়ে এসে তারপরে আলোচনায় যাব। আমি শিরোনামগুলো পড়ছি। প্রথমেই আমার হাতে রয়েছে প্রথম আলো। তারা আজকে শিরোনাম করেছে, এত বিদ্যুৎ কেন্দ্র তবু লোডশেডিং, বেশিরভাগ কারখানা চালু, তবে শ্রমিক বিক্ষোভে বন্ধ 90টি, 7 রাস্তায় 6 ঘন্টা অবরোধ, ভোগান্তি। ইত্তেফাকের শিরোনাম দেখব, তারা লিখেছে, দালাল চক্রের সহায়তায় ফের আসছে রোহিঙ্গারা, অশান্ত মিয়ানমার, আশুলিয়ায় থামছে না শ্রমিক বিক্ষোভ। সমকাল, মশা মারতে কামান দাগাচ্ছে না কেউ, গ্যাস সংকটে কমেছে বিদ্যুৎ উৎপাদন, চরম ভোগান্তি, রাজধানীর ব্যস্ত সড়কে 8 ঘন্টা অবরোধ, দুর্ভোগ। বাংলাদেশ প্রতিদিন, নতুন সংবিধান না সংশোধন, বিপু পরিবারের বিপুল লুটপাট, রাজস্ব চুরিতে বেপরোয়া গার্মেন্ট মালিকরা। রয়েছে যুগান্তর, দেখব শিরোনাম, ষড়যন্ত্রের ফাঁদে পোশাক শিল্পের ভবিষ্যৎ, শ্রমিক অসন্তোষে বন্ধ 119 কারখানা, যানজটে স্থবির রাজধানী, সীমাহীন দুর্ভোগ। দেশ রূপান্তর রয়েছে, পছন্দের কর্তাদের কাঁধে চড়ানোর মাসুল, বেড়েছে লোডশেডিং, পেছনে সামিট আদানি, শ্রমিক বিক্ষোভ চলছেই, 80 কারখানা বন্ধ। বণিক বার্তা, জ্বালানির অভাব, সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটলে তাৎক্ষণিক বিকল্প নেই বিপিডিপির। সেনাপ্রধান হিসেবে মঈনুল আহমেদের নেতৃত্ব ছিল অপরিপক্ক ও নতজানু, এটি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ইমামুজ্জামান বলেছেন। রাষ্ট্রের বড় দায়িত্ব পেতে পারেন সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ওয়াহাব মিয়া। দ্য ডেইলি স্টার, কান্ট্রি মাস্ট বি ব্যাক ইন বিজনেস উইদাউট ডিলে, হ্যাটস অফ টু গ্রাস রোডস উইমেন টর্চ বিয়ারার্স। এই ছিল আজকের দৈনিক পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। শিরোনামগুলো দেখেই আমরা খুব বেশ কিছু শিরোনাম নেগেটিভ ইস্যুতে আসছে আজকে। একদিকে যেমন হচ্ছে ডেঙ্গুর প্রসঙ্গ আসছে, রাজধানীতে যানজট এবং হচ্ছে লোডশেডিং, এই বিষয়গুলো নিয়ে প্রায় সবগুলো পত্রিকার শিরোনাম করেছে। আমি প্রথমে লোডশেডিং বিষয়ে আপনার কাছে আসতে চাই। প্রথম হলো একটা কথা বলেছে যে এত বিদ্যুৎ কেন্দ্র তবু লোডশেডিং, আপনার মতামত? এটি তো খুব স্বাভাবিক। বিদ্যুৎ কেন্দ্র এটা মানে বলারই অপেক্ষা রাখে না যে যতগুলো বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দেওয়া হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের 15.5 বছরের, সবগুলোই ছিল রাজনৈতিক বিবেচনায়। এখন যে কোনো একটি স্থাপনা, আপনি কোনো একটি পণ্য উৎপাদনের জন্য একটি কারখানা স্থাপন করবেন, তার আগে আপনাকে পরিকল্পনায় নিতে হবে, আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি
ওই পণ্যের উপকরণটি যথাযথভাবে আপনার আছে কিনা, আপনি যোগান দিতে পারছেন কিনা, এবং ফাইনালি সেটা উৎপাদন হবে কিনা। হ্যাঁ হ্যাঁ। তো সেই জায়গাটি না ভেবে আমাদের সবচেয়ে বড় যেটি সমস্যা করা হয়েছে সেটি হচ্ছে যে আপনার রাজনৈতিক বিবেচনায় এক একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে, সেটা কয়লা ভিত্তিক হোক, গ্যাস ভিত্তিক হোক, সেই বিদ্যুৎ কেন্দ্রগুলোর জ্বালানির নিশ্চয়তা দেয়া হয়নি বা প্রয়োজনীয় উপকরণ সাপ্লাই কোনো কিছুই না পারার কারণে কোনো জায়গা থেকে প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। সেটির ফলশ্রুতি কি আজকে অবভিয়াসলি এই মুহূর্তে দেশে যে যতগুলো আপনার উৎপাদন কারখানা আছে তাদের উৎপাদন সক্ষমতা প্রায় 28,000 মেগাওয়াট। আপনার দেশের চাহিদা হলো মাত্র 16,000 মেগাওয়াট, মানে অলমোস্ট অর্ধেক। অথচ লোডশেডিং। ঢাকার অবস্থা যেমনই হোক, ঢাকার বাইরের যেটি চিত্র, যে দিনে 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ পাচ্ছে না, এই গরমে মানুষের বেঁচে থাকাটাই সংকটাপন্ন। জি, গ্রামের একটা কথা আছে, বহু আগে খুব মানুষ নিয়েছে, যে কারেন্ট তো থাকে না, মাঝে মাঝে আসে। এক্স্যাক্টলি। তো এই অবস্থায় এগুলো রাজনৈতিক অদূরদর্শিতা, এবং এইটা খুব সহজে এই সংকট কাটবে বলে আমার মনে হয় না। কারণ আপনার বিদ্যুৎ উৎপাদন করতে গেলে গ্যাস লাগবে, গ্যাসের যদি এই সংকট কাটাতে হয় কি করতে হবে বলে সেই ক্ষেত্রে জ্বালানি নিশ্চিত করতে হবে। আপনার অনেকগুলো কেন্দ্র পড়ে আছে যারা উৎপাদনে যেতে পারছে না জ্বালানির অভাবে। কয়লা ভিত্তিক কেন্দ্রে কয়লা নাই, গ্যাস ভিত্তিক কেন্দ্রে গ্যাস নাই, গ্যাস দিতে পারছে না। গ্যাসেরও তো সংকট আছে, গ্যাসের জন্য বাসাবাড়িতে রান্নার চুলাও বন্ধ হয়ে যায় ঢাকার অনেক এলাকায়, আমরা জানি। জি, আপনার খুব বড় বিষয়। জি, আপনার গ্যাস সংকটের কথা বলছিলেন, সেই সাথে সমকালের একটা শিরোনাম চোখে পড়লো যে গ্যাস সংকটে কমেছে বিদ্যুৎ উৎপাদন চরম ভোগান্তি। হ্যাঁ, ওই তো একই বিষয়। আপনার জ্বালানি হিসেবে গ্যাস লাগবে বিদ্যুৎ কেন্দ্রে, বিদ্যুৎ উৎপাদন করতে গেলে। তো গ্যাস এমনি, গ্যাসের যে স্বাভাবিক চাহিদা আপনার সম্ভবত 380 কোটি ঘনফুট দৈনিক চাহিদা, সেখানে যোগান দেয়া যাচ্ছে 260 কোটি ঘনফুট। সেখানেই তো ঘাটতি বেশি। হ্যাঁ, মানে ব্যবহার্য গ্যাসের যে স্বাভাবিক চাহিদা সেখানেই ঘাটতি রয়ে গেছে 100-150 কোটি ঘনফুট। এরপরে বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস দেবে কিভাবে? মানে আমার খাবার নাই, আমি না খেয়ে আপনাকে খাওয়াতে পারবো না, বাস্তবতা এইটা। তো সেখানে গ্যাসের যেভাবে সংকট, একইভাবে সবশেষ গতকাল সন্ধ্যায় আমি জানছি, সেটা এখনও নিশ্চিত না আর কি, নির্ভরযোগ্য সূত্রে না, যে আপনার বড়পুকুরিয়া কয়লা বিদ্যুৎ কেন্দ্রে যেখানে 3টা ইউনিটে প্রোডাকশন ছিল, তার 2টা দীর্ঘদিন বন্ধ ছিল। 3য় ইউনিটটাও বন্ধ হওয়ার পরে গত 6 তারিখ সেটা কোনোভাবে ঠিকঠাক করে, এটা একটা চীনা প্রতিষ্ঠান চালাচ্ছে, 6 তারিখে চালু করার পরে গতকাল সেখানে আবারও যান্ত্রিক ত্রুটির কারণে সেই ইউনিটটা বন্ধ হয়ে গেছে। যেখানে 100 আপনার মেগাওয়াট, 120 মেগাওয়াট বিদ্যুৎ দৈনিক উৎপাদনের কথা ছিল, 70-75 মেগাওয়াট উৎপাদন হতো। তো সেইটা বন্ধ হওয়া মানে আরও 70 মেগাওয়াট কমলো, আজ থেকে আরও 70 মেগাওয়াট কমবে। তো এই যে বিষয়গুলো, এগুলো অবিবেচনা প্রসূত কাজ, লুটপাটের উদ্দেশ্যে এই মানে কেন্দ্রগুলোকে অনুমোদন দেয়া এবং জ্বালানি নিশ্চিত না করলে এই সংকট থেকে বেরোনোর কোনো পথ আছে বলে আমার মনে হয় না। দুঃখজনক ব্যাপার। আপনাকে আরেকটি নিউজ আমরা যেতে চাই, যে ডেঙ্গু নিয়ে আমরা এইমাত্র খবরেও পড়েছি, জানতে পেরেছি সকালে, যে গত এক সপ্তাহে 14 জন মারা গেছে, এবং এই বছরের সবচেয়ে বেশি গত 24 ঘন্টায়। তো এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। মানে ডেঙ্গু মশাবাহিত রোগ আমরা জানি, তো ডেঙ্গু কমাতে হলে মশা দমাতে হবে, খুব স্বাভাবিক ব্যাপার। তো আমাদের রাজধানীর, বিশেষ করে রাজধানী, সারা দেশেরই যেটা চিত্র সেটা হচ্ছে যে মশা নিধনের যে সমস্ত দায়িত্বগুলো স্থানীয় সরকারের হাতে থাকে, যেমন সিটি কর্পোরেশন, মিউনিসিপ্যাল কর্পোরেশন, পৌরসভা, এদের হাতে। তো এখানকার যারা জনপ্রতিনিধি তাদের তো কারোই হদিশ নাই, পাত্তা নেই। জি, এখানে একটু বলি যে ধরেন যখন জনপ্রতিনিধি ছিলেন তখন অভিযোগ আসতো যে ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য এত কোটি টাকা এই সিটি কর্পোরেশনে উত্তর দক্ষিণে বরাদ্দ করা হয়েছে, মানুষের নিয়ে কথা বলতো যে সেগুলো প্রপারলি ব্যবহার হতো না বলেই ডেঙ্গু বা মশা কমতো না। তো এখন অ্যাকচুয়ালি কোন দিকে যাবে? এখন তো এরাই নাই বরাদ্দ। তখন বিষয় ছিল যে প্রপারলি ব্যবহার হতো না, ধরেন মশক নিধনের যে ব্যবস্থাগুলো, সেই মানে ওষুধ ছিটানোটা ঠিকঠাক মতো হতো না,
এখন বিষয়টা হলো যে হতো না, তার মধ্যে তো কিছুটা হতো, এখন তো নাই, বন্ধ। গত 2 মাস ধরে কোনো জনপ্রতিনিধি তার দপ্তরে নাই, সব কার্যক্রম, মশা মারার যে কার্যক্রম সেগুলো কোনো কিছু চলমান নাই, সমস্যা বেড়ে গেছে খুব স্বাভাবিকভাবে। যারাই সংশ্লিষ্ট কর্তা ব্যক্তি এই সেক্টরে আছেন তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন, না নিলে কিন্তু ভয়াবহ পরিস্থিতি হবে, যেহেতু এই সময়টা ডেঙ্গুর প্রকোপ বেড়ে যায়, আমরা সেটি প্রত্যাশা করি। আরেকটি শিরোনাম যে ষড়যন্ত্রের ফাঁদে পোশাক শিল্পের ভবিষ্যৎ, মানে শ্রমিক অসন্তোষে 119 কারখানা বন্ধ। আমরা একদম শেষ পর্যায়ে আপনার কাছে 1 মিনিটে। জি, এটা তো চলছেই বেশ কয়েকদিন ধরেই, খুব মানে দুঃখজনক ঘটনা যে যাদের রুটি রুজি পোশাক কারখানা থেকে আসে তারাই চাকরি প্রত্যাশী, কেউ বকেয়া বেতনের দাবিতে, কেউ ইনক্রিমেন্টের দাবিতে এই আন্দোলনগুলো চলছে। পোশাক কারখানাগুলোয় অস্থিরতা, এবং অভিযোগ আছে যে এখানে পেছন থেকে কলকাঠি নাড়ার মতো কিছু গ্রুপও আছে। তবে দেশের সবচেয়ে বড় বৈদেশিক মুদ্রা আয়ের যে খাত, সেই খাত নিয়ে কোনো রকম বিশৃঙ্খলা আমার মনে হয় যে সরকারেরও উচিত খুব কঠোর হতে এইটা দমন করা। আমরা চাইব যে এটি নির্মূল হবে, বন্ধ হবে। জি, অসংখ্য ধন্যবাদ আজকে ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। দর্শক, এরই সাথে শেষ করছি মোহনার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরো একবার। একদিনে বছরের সর্বোচ্চ 615 ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি। মাসের প্রথম 7 দিনে দেশ জুড়ে 14 জনের মৃত্যু, সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকের। রাষ্ট্র সংস্কার হওয়া পর্যন্ত ক্ষমতায় থাকবে অন্তর্বর্তী সরকার। বাজার কেন্দ্রিক চাঁদাবাজির নিয়ন্ত্রণকেই ভাবা হচ্ছে বড় চ্যালেঞ্জ। ফেনীতে বন্যায় পানির স্রোতে নদী গর্ভে বিলীন মুসাপুর ক্লোজার। ভাঙনের কবলে ঘরবাড়ি, ফসলি জমি। খুলনায় ঘরহারা বহু মানুষ। এবং নরসিংদীর রায়পুরায় থামছেই না অবৈধ বালু উত্তোলনের মহা উৎসব। হুমকিতে বসতবাড়ি সহ বিভিন্ন স্থাপনা, বিপাকে মেঘনা পাড়ের মানুষেরা। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।